সকলের সামনে ওকে কিস করবে নয়তো ড্যান্স করবে, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হলো। নাও ফার্স্ট। র্যাকিংয়ের শিকার হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। ওকে যা করতে বলা হচ্ছে সেগুলো ও জীবনেও করবে না। একটা ছেলেকে কেন কিস করবে? কেনই বা শত শত মানুষের সামনে না যাবে? সিনিয়র বলে যা ইচ্ছে তাই করাবে নাকি ওকে দিয়ে? সামনে দাঁড়িয়ে থাকা সিনিয়রদের মধ্যে থেকে একজন ধমকের সুরে বলে, এই মেয়ে, কি বলছি শুনতে পাচ্ছ না? কিস করো ওকে। সোহা মাথা তুলে তাকায়। যেই ছেলেকে কিস করতে বলছে তার দিকে এক নজর তাকায়। ওর চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা দুজন মুখভঙ্গি গম্ভীর। একজন মুখ একটু বেশি গম্ভীর হয়ে আছে, বাকিদের ঠোঁটে হাসি ফুটে আছে। সাহায্যের আশায় একজনের মুখের দিকে তাকিয়ে রইল সোহা। তবে যার দিকে ও তাকিয়ে আছে সে আর ওর দিকে ভুলেও তাকাচ্ছে না। গম্ভীর চোখ মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে। কিস করো নয়তো ড্যান্স করো, তোমার জন্য আমরা সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো না। সোহা শুকনো ঢোক গেলে জিব্বা দিয়ে শুষ্ক উষ্ঠ জোড়া ভিজিয়ে জড়ানো গলায় বলে, আপনারা এমন করছেন কেন আমার সাথে? আমাকে যেতে দিন এখান থেকে। পাশ থেকে একজন বলে, সোনামণি, তোমাকে যেতে দিতেই তো চাইছি। আমরা যা করতে বলছি দ্রুত সেটা সেরে ফেললেই তো হয়। আমি ওনাকে কিস করব না। ঠিক আছে, ড্যান্স করো। ড্যান্স করতে পারি না, তাহলে কিস করো, এটা করা একদম সহজ। কথাগুলো বলে ছেলেটা দাঁত বের করে হাসে। সোহার শরীর রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করছে। জীবনে এই প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে। সহজ সরল ভীতু একটা মেয়ে কী করে এদের হাত থেকে রক্ষা পাবে সেটাই বুঝতে পারছে না। ওকে এখান থেকে যেতে দিচ্ছে না কেউ, ঘেরাও করে রেখেছে সবাই। এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? দ্রুত করো। সোহা থেমে থেমে ভয় জড়ানো গলায় আবার বলে, আমি এইসব কিছু করতে পারবো না, আমাকে যেতে দিন। আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ রক্ষা পায়নি, তুমিও পাবে না। এই দুটো একটা যদি করতে না পারো তাহলে 1000 বার কান ধরে উঠবস করো। চমকে উঠে সোহা। 1000 বার কান ধরে উঠবস করতে হবে? 1000 বার কান ধরে উঠবস করলেও হাঁটতে পারবে? সোনামণি, দ্রুত করো। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা যুবক ঘাড় ঘুরিয়ে ফ্রেন্ড হাসান মাহবুবের দিকে তাকায়। এভাবে তাকাতে দেখে হাসান বলে, দেরি হয়ে যাচ্ছে, ওই দুটো যখন করবে না তখন কান ধরে উঠবস করুন। যুবকটা পুনরায় ফোনের স্ক্রিনে তাকায়। ফোনের মধ্যে কি করছে কে জানে। সোহার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। খুব ভালো করেই বুঝতে পারছে এদের কথা না শুনলে এদের হাত থেকে নিস্তার নেই। আর সামনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকা পাষাণ লোকটা ওকে সাহায্য করবে না। কাঁধে ব্যাগ নামিয়ে রেখে দু হাত দু কান ধরে নিচের দিকে দৃষ্টি রেখে উঠবস করতে শুরু করে। কয়েকজন ছেলে কাউন্ট করছে জোরে জোরে সুর ধরে। উঠবস করতে করতে অপমানের দুঃখে কষ্টে ফুঁপিয়ে ওঠে সোহা। এতক্ষণ এসে সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষ শ্রাবণ চৌধুরী ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায়। ফোন পকেটে ভরে দুহাত প্যান্টের পকেটে গুজে সিনা টান টান করে রাখে। 100 পর্যন্ত হতেই এতক্ষণ গম্ভীর হয়ে চুপচাপ থাকা শ্রবণ গম্ভীর বিরক্তি মাখা স্বরে বলে, এর ন্যাকা কান্না শুনতে ভালো লাগছে না, এটাকে দূর কর এখন, অন্যটাকে সামনে আন। শ্রবণের সব ফ্রেন্ড ওর দিকে তাকায় অবাক হয়ে। শ্রবণ বলছে এখনই ছেড়ে দিতে। সিরিয়াসলি? হাসান সোহাকে বলে, এই মেয়ে যাও এখন। সোহা কান ছেড়ে ব্যাগ তুলতে তুলতে অভিমান ভরা দৃষ্টিতে শ্রবণের দিকে তাকায় একবার। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিয়ে ব্যাগ হাতে সকলের মধ্যে থেকে বেরিয়ে গেটের দিকে এগিয়ে যায় চোখে পানি মুছতে মুছতে। আজকে আর ক্লাস করবে না। আশেপাশে সবাই ওর দিকে তাকিয়ে আছে, অনেকের হাসাহাসি করছে। গত সপ্তাহ থেকে রেগুলার ভার্সিটিতে আসা যাওয়া করে, কোনো সমস্যা হয়নি। আজকে গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই দুজন ছেলে ওকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছিল। শ্রবণ নিজেই সোহাকে দুটো অপশন দিয়েছিল, হয় কিস করতে নয়তো ড্যান্স করতে। সোহার মুখের দিকে তাকিয়ে দেখেনি, ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে বলছিল কথাগুলো। সোহার চোখে পানি মুছতে মুছতে বাড়ির ভিতরে প্রবেশ করে। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে গেছে, এখনও হেসকি তুলছে সমানে। সোহার বসে থাকা সোহার দাদা সামাদ চৌধুরীর নাতির মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন।
অবাক হয়ে বললেন, সোহা কী হয়েছে দাদু ভাই? এভাবে কাঁদছো কেন? আর ভার্সিটি থেকে ফিরে আসলে কেন? সোহা ফোপাতে ফোপাতে পুরো ঘটনা খুলে বলে। বেচারি কান্নার কারণে ঠিকমতো বলতেও পারছে না। সামাদ চৌধুরী বিস্ময় নিয়ে বলল, শ্রবণ তোমাকে এসব করতে বলেছে? হ্যাঁ। শ্রবণ ভার্সিটিতে র্যাকিং করে? হ্যাঁ, খুবই বাজে বাজে কাজ করতে বলে। আমি আর ওই ভার্সিটিতে যাব না। রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হও, আমি দেখছি। তুমি ভাইয়াকে কিছু বলো না। কিছু বললে আরও রেগে যাবে। আমি তোমাকে বলছি বলে। আমি দেখছি, তুমি যাও, ভয় পাওয়ার কিছু নেই। প্রয়োজনে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাব, আবার নিয়ে আসব। সোহার চোখে পানি মুছতে মুছতে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী রুমে এসে নিজের ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে কল করেন। রিং হওয়ার একটু পরই রিসিভ হয়। সালাম দিয়ে, দাদা ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তুমি ভার্সিটিতে কি করেছো আজ? কি করেছি? সোহাকে র্যাক দিয়েছো কেন? কে সোহা? সোহাকে চিনতে পারছো না তুমি? না। তোমার চাচাতো বোন সোহা? সরি দাদা ভাই, আমি কোনো চাচাতো বোনকে চিনি না। শ্রবণ, আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না ও বাড়ির। অন্য কিছু বলা থাকলে বলো, না হয় রাখছি। আমি এখন ক্লাসে আসি। তুমি ভার্সিটিতে মেয়েদের র্যাগিং করো? শুধু মেয়েদের না, ছেলেদেরও করি। এসব কেন করো? আমাকেও করা হয়েছে। বিকেলে বাড়িতে আসবে আজ। সময় হলে আমি নিজেই যাব। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? কে বাবা? আমার মায়ের সাথে বাবাও মরে গেছে। আমি বলছি তোমাকে, তুমি বিকেলে বাড়িতে আসবে। চেষ্টা করব। রাখছি এখন, ভালো থেকো। ফোন কেটে দিয়ে রাগের দাঁত কটমট করে শ্রবণ বাড়িতে গিয়ে ওর নামে দাদার কাছে নালিশ দেওয়া হয়েছে। আজকে তো শুধু কান ধরে উঠবস করেছে। পরের বার রাগে বসা থেকে উঠে গটগট করে হেঁটে ক্লাস থেকে বেরিয়ে যায়। ওর ফ্রেন্ডরা পিছন থেকে তাকিয়ে থাকে। এভাবে বেরিয়ে গেলে কেন? কি হলো আবার? শ্রবণ প্যাকিংয়ে থাকা নিজের বাইকের কাছে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরার আগে হাসানের ফোনে একটা মেসেজ পাঠায়। হাসান শ্রবণের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। কোথায় যাচ্ছেন না জানলেও কলের ওপর কল করতেই থাকবে। ফোন পকেটে ভরে হেলমেট পরে নেয়। বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির গেট বেরিয়ে যায়। চৌধুরী বাড়িতে বিকেলে যাওয়ার কথা থাকলো, এখন যাবে। ও লিলিপুটকে দেখে নেবে। ওর নামে নালিশ দেওয়া জন্মশিক্ষা দিয়ে আসবে আজ। নেক্সট টাইম ওর নাম ও উচ্চারণ করবে না। কলিং বেল বেজে ওঠে। সোফায় বসে টিভি দেখতে থাকে সোহা। ঘাড় ঘুরে দরজার দিকে তাকায়। আশেপাশে নজর বুলে কাউকে আসতে না দেখে নিজেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মেট কোথায় আছে? কলিং বেলের শব্দ শুনে আসছে না কেন? এগিয়ে এসে দরজা খুলে সামনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকা শ্রবণকে দেখতে পায়। এই অসময় শ্রবণকে বাড়িতে দেখেই সোহার গলা শুকিয়ে গেছে। শ্রবণ যেভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে এখনই লবণ পানি ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। শ্রবণ সোহাকে ধরার জন্য হাত বাড়াতে সোহা এক দৌড়ে শ্রবণের নাগালে বাইরে চলে যায়। কোনো জায়গায় না থেমে সোজা সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেল। শ্রবণ রেগে গালি দেয় কয়েকটা। ধূপধাপ পা ফেলে ভিতরে প্রবেশ করে। বড় বড় কদমে আঁকা সিঁড়ির দিকে। ধরতে পারলে খবর আছে আজ। শ্রবণ উপরে আসতে আসতে সোহার রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে ভিতর থেকে। হাত দিয়ে দরজা জোরে জোরে আঘাত করে রেগে বলে, সোহার বাচ্চা দরজা খোল বলছি, নয়তো দরজা ভেঙে ফেলবো। সোহা কথা বলে না। ভেতর থেকে দরজার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। বাড়িতে এখন দাদা, বড় আম্মু আর মেয়ের ছাড়া কেউ নেই। শ্রবণ একবার ওকে ধরতে পারলে জানে মেরে ফেলবে। এই পাগলের খপ্পরে দ্বিতীয়বার আর পড়তে চায় না সোহা। দরজা খুলবি নাকি ভাঙবো আমি? সোহা তবুও কিছু বলে না, দরজাও খোলে না। শ্রবণ ঘুরে দাঁড়ায়। তখনই মিসেস নিমা চৌধুরী রুম থেকে বেরিয়ে আসে। বড় ছেলেকে দেখে খুশি হয়ে বলে, কেমন আছো শ্রবণ? প্রত্যেকবারের মতো এবারও শ্রবণ ওনার দিকে তাকায় না, মুখে কিছু বলে না। সোজা দাদার রুমের দিকে আগায়। এই সোহা চৌধুরীকে তো পরে দেখে নেব। রুমে ঢুকে বসে থাকলে ওর হাত থেকে বাঁচতে পারবে নাকি? একে পানিশমেন্ট না দেওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না একটু। এই বাড়ির মানুষগুলোকে দেখলে ওর শরীর জ্বলে ওঠে। দাদার রুমে এসে দেখে ওর দাদা সামাদ চৌধুরী চোখে পাওয়ারের চশমা পরে বই পড়ছে।
বিভিন্ন বই পড়া সামাদ চৌধুরীর নেশা। এখন অবসর সময়ে বেশিরভাগ বই পড়ে অতিবাহিত করেন। দাদাভাই সামাদ চৌধুরী চোখ তুলে নাতির দিকে তাকান। এই অসময়ে শ্রবণকে দেখে বেশ অবাকই হয়েছেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বই বন্ধ করে রেখে হাসি মুখে বলেন, এসে পড়েছ, আসো বসো। শ্রবণ দাদার পাশে বসতে বসতে গম্ভীর সুরে বলে, কিসের জন্য আসতে বলছিলে? যার জন্য আসতে বলছি সেই আলোচনা তো সন্ধ্যার পর হবে, সবাই বাড়ি ফিরলে। শ্রবণ কপাল ভুরু কুঁচকে বলে, কিসের আলোচনা? সেটা সন্ধ্যার পরই জানতে পারবে। এখন বলে সমস্যা কোথায়? আমি তো পুরোপুরি জানি না, তোমার আম্মু আর চাচ্চু জানে। ওরা আসুক, তারপর জানা যাবে। দাদাভাই, তোমাকে এক কথা আর কতবার বলবো, ওই লোককে আমার আব্বু বলবে না। আমি ঘৃণা করি ওই লোক আর এই বাড়ির সবাইকে। তাহলে আমাকে ঘৃণা করো না কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাই বোনদের ভালোবাসো না? বাদ দাও এসব কথা। সোয়ার সাথে ভার্সিটিতে অমন করেছো কেন? বাড়িতে এসেই আমার নামে নালিশ করেছে, তাই না? কাঁদছিল মেয়েটা। আমি জিজ্ঞেস করায় বলল র্যাকিংয়ের শিকার হয়েছিল। তুমি নিজেই ছোট বোনকে এসব কিভাবে করতে বলতে পারো শ্রবণ? আমি বাক্য হারা হয়ে গিয়েছিলাম। তোমার কাছ থেকে এমন কিছু আমি আশা করিনি কোনো দিন। তুমি নিজের বোনকে এসব থেকে প্রোটেক্ট করবে তা না করে উল্টো এসব করেছো। কাকে তুমি বারবার আমার বোন বানাচ্ছ? ও আমার বোন, আপন বোন না হলো চাস্তো বোন তো। এই দুনিয়ায় আমি আর আমার তুমি আছো, বুঝতে পেরেছো? অন্য কাউকে আমার আপনজন বানাবে না। রেগে যাচ্ছ কেন? আমার রাগ বাড়াচ্ছ কেন? সকালে খেয়েছো? হ্যাঁ। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়েছে? হ্যাঁ। বিয়ে করবে না? হ্যাঁ। হ্যাঁ বলে বড় বড় চোখ করে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর দাদা মুচকি মুচকি হাসছে। নাতির কুচকে যাওয়া কপালে ভুরুর দিকে তাকিয়ে হেসে বলে, তাহলে পাত্রী দেখা শুরু করি, কি বলো? এই বালছালে বিয়ে কে করবে? 100 বছর বেঁচে থাকলেও বিয়ে করব না আমি। যদি এমন হয় যে বিয়ে না করলে আমি আজকে মরে যাব, তবু বিয়ে করব না আমি। বিয়েতে এত অনীহা কেন? শ্রবণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দাদার মুখের দিকে। দাদাকে কষ্ট দিতে চায় না, তাই ঠোঁটের ভিতরে জমে থাকা কথাগুলো ভিতরে রেখে দিল। না হলে মুখ দিয়ে খাস বাংলা বেরিয়ে আসছিল। হাজার বলে কয়ে শ্রবণকে দুপুরের খাবার খাওয়াতে পারে না সামাদ চৌধুরী। তনিমা চৌধুরী কয়েকবার বললেও শ্রবণ না শোনার মতো করে থেকেছে। এই মহিলাকে ওর একদম সহ্য হয় না। অনেক ডাকাডাকির পর খাবার খেতে রুম থেকে বেরিয়েছে সোহা। যতক্ষণ নিচে ছিল ততক্ষণ বড় আম্মুর সাথে সাথেই থেকেছে। দরজা লক করতে ভুলে গিয়েছিল সোহা। যেই ভুলের খেসারত ওকে এখন দিতে হবে। যার ভয়ে তটস্থ হয়েছিল এতক্ষণ, সে এখন শটান দাঁড়িয়ে আছে ওর সামনে, চোয়াল শক্ত করে। রুমের ভিতরে শ্রবণকে দেখে জানে পানি শুকিয়ে গেছে সোহার। সোহাগ থেকে লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায়। শ্রবণে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমার নামে নালিশ দেওয়া? তোর সাহসের তারিফ করতেই হয়। সোহা ভয় পেছোতে পেছোতে কাঁদো কাঁদো গলায় বলে, বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার নামে কোনো নালিশ দেইনি। ঝড়ের বেগে সোহার কাছে এসে দাঁড়ায় শ্রবণ। খপ করে গলা চেপে ধরে বলে, কে তোর ভাই? আর তুই না বললে দাদা ভাই জানলো কিভাবে? ভূত এসে বলে গিয়েছে? আমাকে কল করে জিজ্ঞেস করলো কেন? এত শক্ত করে গলা চেপে ধরেছে যে সোহার চোখ জোড়া উল্টে গেছে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করছে। প্রাণ বাঁচানো তাগাদায় শ্রবণের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট শুরু করেছে। কিছুক্ষণ পর শ্রবণ নিজেই ছেড়ে দেয় সোহার গলা। সারাপে কাশতে কাশতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। চোখ জোড়া ঘোলা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে চারপাশ। দেয়াল ভেবে ওয়াশরুমের দরজা হাত দিয়ে ভর করতেই ঠাস করে ভিতরে পড়ে যায়। দরজা লক করা ছিল না, তাই সোহা হাত দিয়ে ভর করতেই খুলে গেছে। সোহার মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। তীব্র ব্যথায় কেঁদে ওঠে মেয়েটা। দরজার দিকে তাকিয়ে দেখে শ্রবণ ভিতরের দিকে এগিয়ে আসছে। সোহা দুহাত ভর করে পৌঁছাতে শুরু করে। আবার শ্রবণ ভিতরে এসে সোহার চুল মুঠ করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার নামে আরও কারো কাছে নালিশ করবি? না না, কাউকে কিছু বলবো না কখনো। ছেড়ে দাও আমাকে। শ্রবণের সামনে দিকে তাকিয়ে লাল একটা বালতি ভর্তি পানি দেখতে পায়। নির্দয়ের মতো সোহার চুল ধরে টেনে বালতির কাছে নিয়ে আসে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে সোহা। টেনে তুলে বালতির মধ্যে মাথা চেপে ধরে বলে, এবার চিৎকার কর,
গলা কাটা মুরগির মতো তরপাতে শুরু করে সোহা। এভাবে আর একটু সময় থাকলে বেচারি মরেই যাবে। কি এমন ভুল করেছে যে এভাবে শাস্তি দিচ্ছে? সোহা মিথ্যে তো বলেনি কিছু। ওর সাথে যা হয়েছে তা তো বলেছে শুধু। এই একটা কথার জন্য এভাবে মারবে, শাস্তি দিবে? দম ফুরিয়ে যাবে এমন সময় মাথা টেনে তোলে বালতি থেকে। প্রায় হাত পা ছেড়ে দিয়েছে মেয়েটা। শ্রবণ দাঁতে দাঁত পিষে আবার বলে, বাকি জীবন আর আমার নামে নালিশ করবি কারো কাছে? দুর্বল চোখ জোড়া দিয়ে কোনো রকম তাকানোর চেষ্টা করে, ক্ষীণ স্বরে বলে, না, যদি এমন দুঃসাহস আবার দেখাস একদম জানে মেরে ফেলবো। সোহাগকে ওয়াশরুমে ফেলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। যেভাবে ফেলে রেখে গেছে সেভাবেই পড়ে রইল সোহা। নড়াচড়া করতে শক্তি পাচ্ছে না এখন। অনেক পানি খেয়ে ফেলেছে, পেট ফুলে গেছে অনেক। দু চোখ বেয়ে শ্রাবণ ধারা গড়িয়ে পড়ছে। সামান্য একটা কথাকে ধরে কেউ এভাবে মারে? জীবনে ফুলের টোকা পড়েনি গায়ে। আর আজকে এতদিন বাড়ির সবাই বলেছে শ্রাবণের সমস্যা আছে। সোহা বিশ্বাস করেনি একজন সুস্থ সবল মানুষ, বুদ্ধিমান, চতুর, ধুর, এমন একজনের মানুষের কি সমস্যা থাকবে? কিন্তু আজকে সোহা বিশ্বাস করছে শ্রবণের সত্যি সত্যি সমস্যা আছে। সামান্য একটা কথা এভাবে কারো ইগো হার্ট হয়? এত ইগো কেন এই ছেলের? আরেকটু হলে তো জানেই মেরে ফেলছিল। সন্ধ্যার পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। শ্রাবণের দাদা, বাবা, মা, কাকা, কাকি, ছোট ভাই আর চাচাতো ভাই। সোহা দুপুরের পর আর রুম থেকে বের হয়নি। সোহার মা মিসেস সোহা চৌধুরী কয়েকবার ডেকেছিলেন মেয়েকে। সোহা তবুও বের হয়নি রুম থেকে। ঘুমাচ্ছে ভেবে আর ডাকেনি। এখন বড়দের মধ্যে কথা হবে তাই আর ডাকেনি কেউ। শ্রাবণ দাদার সাথে বসে ফোনে স্ক্রিনে তাকিয়ে টাইপিং করতে ব্যস্ত। আশেপাশে সামনে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না। ওর হাবভাব দেখে মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। শ্রাবণের বাবা মিস্টার শামীম রেজা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, শ্রাবণ। শ্রাবণ তাকায় না, কিছু বলেও না। তোমার পছন্দের কোনো মেয়ে থাকলে বলো। শ্রাবণ ঘাড় কাত করে বাবার দিকে তাকায়, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুলটিয়ে বলে, হঠাৎ আমার পছন্দ নিয়ে ভাবছো কেন? তোমাকে বিয়ে করাতে চাই, বিড়বিড় করে বিশ্রী ভাষা উচ্চারণ করলো শ্রাবণ। ও ঠোঁট নাড়ানো দেখে বুঝতে পেরে গেছে কি বলছে শ্রাবণ। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না, যারটা সে ভাবুক। পারলে আপনি আর কয়েকটা বিয়ে করে নিন, তাও আমার বিয়ে নিয়ে ভাববেন না। ছেলের এমন কথায় বিব্রত বোধ করলেন শামীম রেজা চৌধুরী। এই ছেলেকে আর কিছু বলতে চান না তিনি। তুমি যখন বিয়ে করতে চাইছো না তখন আর আমাদের কি করার? আগামী সপ্তাহে স্পর্শের সাথে সোহার বিয়ে হবে। বাকি কথা শেষ করতে না দিয়ে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্তের সুরে বলে, এই চ্যাডের প্যাচাল শোনার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে? এই বালের ছালের কথা শোনার এত সময় নেই আমার। ধূপটা পা ফেলে সকলের মধ্যে থেকে বেরিয়ে বাইরের দিকে মেজাজটা খারাপ করে দিল। ভেবেছিল কি না কি গুরুত্বপূর্ণ কথা বলবে, সারাদিন শুধু শুধু পড়ে রইল এখানে। একটা লাভ হয়েছে, ওই মেয়েকে জন্মের শিক্ষা দিতে পেরেছে। এই একটা কারণেই মেজাজ ঠান্ডা ছিল সারা বিকাল। বাইক নিয়ে সোজা আসে টিএসসির মোড়ে। ওর বন্ধুরা সবাই বসে আছে এখানে ফ্ল্যাটের ভিতরে। রাতের খাবার খেয়ে সকলের সাথে টুকটাক কথা বলার পর একটা সিগারেট ধরায়। ওর চোখ মুখ দেখে বুঝতে পারছে রেগে আছে। কি হয়েছে জিজ্ঞেস করছে না কেউ। মাথা ঠান্ডা হোক তারপর জিজ্ঞেস করবে। বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। পরপর দুটো সিগারেট শেষ করছে শ্রবণ। হাসানের দিকে হাত বাড়িয়ে গিটারটা শ্রাবণের হাতে দিয়ে বলে, ভাই একটা গান ধর তো, কয়েকদিন হয়ে গেছে তোর গান শুনি না, ভালো লাগছে না। সরা এই বালের গিটার। ভাই একটা গান ধর, মেজাজ ঠিক হয়ে যাবে। তুই গা। সবাই জানে তোর কণ্ঠে জাদু আছে, তোর গান শুনলেই মন ভালো হয়ে যায়। শ্রবণ হাসানের মুখের দিকে তাকিয়ে থাকে। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? শুরু কর। শ্রবণ আর কিছু না বলে গিটার টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করে।
আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব।